আসসালামু আলাইকুম। মোহাম্মদ মঞ্জুরুল আলম। আ ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম। আর আজকের আলোচনার যে মূল বিষয় মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য। যারা আমার ক্লাসটি দেখতেছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এবং আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। প্লিজ সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার যারা আমার আজকের লাইভ ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এবং আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন, একে অপরকে দেখানোর সুযোগ করে দিবেন ক্লাসটি। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আজকে যারা আমাকে দেখতেছেন এবং শুনতেছেন তারা অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না এবং আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। একটু সবাই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে ক্লাসটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং যারা অনলাইন ক্লাসটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এবং আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন, বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আমার আজকের ক্লাসের যে মূল বিষয় হচ্ছে আইন, স্বাধীনতা, সাম্য এবং মূল্যবোধ নিয়েই আলোচনা। আর মোটামুটি হচ্ছে পৌরনীতি সুশাসনের একটা বেসিক অধ্যায় হচ্ছে এই অধ্যায়। আর এই অধ্যায় থেকে বড় বড় কোশ্চেন পরীক্ষায় আসে, সুতরাং আমরা এই অধ্যায়টা আজকে মোটামুটি ভালোভাবে জানার চেষ্টা করব। তো শুরুতে লেখা আছে এখানে মূল্যবোধ। তো মূল্যবোধের সংজ্ঞাটা অনেক সময় চাইতে পারে, তো ওই সময়গুলো চাবে এভাবে হয়তো একটা সংজ্ঞা তুলে দেওয়ানো হবে এবং বলবে এই সময়টি কার। তো সাধারণ অর্থে এখানে সংজ্ঞা দেওয়া আছে যে চিন্তা ভাবনা, লক্ষ্য উদ্দেশ্য, সংকল্প, মানুষের সামগ্রিক আচার ব্যবহার, কর্মকাণ্ড যাদের দ্বারা নিয়ন্ত্রণ করানো হয়, পরিচালনা করা হয় তাকে মূল্যবোধ বলে। আমি অন্যভাবে আরো বলতে পারি যে সমাজ জীবনে ব্যক্তিগত, সমষ্টিগত কর্মকাণ্ড, আচার ব্যবহার যে রীতিমালার দ্বারা নিয়ন্ত্রণ করানো হয়
এবং পরিচালনা করা হয় তাকে মূল্যবোধ বলে। তো এখানে মূল্যবোধের থেকে আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন গুলো আসার উপযোগী, যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কি। মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কি, তাহলে আমাদের একটা কোশ্চেন হতে পারে যে মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কি। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ভ্যালুস। পরীক্ষা আসে যে এই ভ্যালুস হচ্ছে মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে ইতিবাচক মূল্যবোধ হলো সেই মূল্যবোধ গুলো হচ্ছে সমাজ, রাষ্ট্র, সরকার, গোষ্ঠী কর্তৃক আর স্বীকৃতি। সমাজ, রাষ্ট্র, গোষ্ঠী কর্তৃক স্বীকৃতি যে মূল্যবোধ গুলো এটাকে বলা হচ্ছে ইতিবাচক মূল্যবোধ। তো এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন হতে পারে, যেহেতু আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে আর এই কোশ্চেন গুলো এমসিকিউ আকার হবে, সুতরাং আমরা সুতরাং আমরা এমসিকিউ গুলো বের করবো এবং যে কোশ্চেন গুলো আসে পরীক্ষায় ঠিক ওই কোশ্চেন গুলো আমরা আজকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যেমন এখানে একটা শব্দ দেওয়া আছে যে সমাজ। আমি এর আগেও বলে গেছি যে সমাজ শব্দটা ব্যবহার করে ম্যাকাইফার। এরপর হচ্ছে রাষ্ট্র, কোশ্চেন দিতে পারে যে রাষ্ট্র শব্দটা কে ব্যবহার করে, এগুলো এমসিকিউ কোশ্চেন। সুতরাং একটা শব্দ তুলে দেওয়ানো হবে এবং বলানো হবে এই শব্দটি কে ব্যবহার করে। তাহলে আমরা মনে রাখবো যে রাষ্ট্র শব্দটা ব্যবহার করে অধ্যাপক গার্নার। আর এখানে আমার একটা কোশ্চেন আছে যে সরকার, কোশ্চেন করানো হবে যে সরকার এটা কিসের উপাদান। আমরা জানি যে পৌরনীতি বেশ কয়েকবার কোশ্চেন এসে গেছে বা এগুলো আসে যে সরকার হচ্ছে একটা রাষ্ট্রেরই উপাদান। আমরা জানি যে রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা, একটা নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। তার মধ্যে একটি উপাদান হচ্ছে সরকার। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে রাষ্ট্রের মুখ্য পাত্র কোনটাকে বলা হয়, সেক্ষেত্রে আমরা কোশ্চেন অ্যান্সার করব সরকারকে রাষ্ট্রের মুখ্য পাত্র বলা হয়। এছাড়াও এখান থেকে আরো কোশ্চেন হয় যে রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয় কাকে কেন্দ্র করে, সেক্ষেত্রে আমরা অ্যান্সার মনে রাখবো যে সরকারকে কেন্দ্র করে সব ধরনের কার্যক্রম পরিচালনা করানো হয়। আর আমরা যদি বিগত সালের কোশ্চেন গুলো একটু দেখি বা রিসার্চ করি, তো সেখানে বরাবর আমরা দেখতে পাই যে রাষ্ট্রের কততম উপাদান সরকার। তো সবাই আমরা মনে রাখবো রাষ্ট্রের তৃতীয়তম উপাদান হচ্ছে সরকার। তাহলে কোশ্চেন হতে পারে যে রাষ্ট্রের কততম উপাদান সরকার, তাহলে আমরা মনে রাখবো যে রাষ্ট্রের তৃতীয়তম উপাদান সরকার। তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে সমাজ, মনে রাখবো আমরা মেকিয়াভেলির কথা, সরি সমাজ হচ্ছে ম্যাকাইভার আর রাষ্ট্র হচ্ছে অধ্যাপক গার্নার। এই কোশ্চেন গুলো হয়ে যায়। এখানে মূল্যবোধের বিভিন্ন ভিত্তি উপাদান নিয়ে আলোচনা। আমাদের পরীক্ষায় কোশ্চেন হবে না যে উপাদানগুলো কি বা উপাদানগুলো নিয়ে আলোচনা ডিটেলসে ব্যাখ্যা বিশ্লেষণ করুন, এরকম কোন কোশ্চেন হবে না। তবে এগুলো থেকে অনেক এমসিকিউ তৈরি করানো হবে বা এমসিকিউ গুলো পরীক্ষায় আসে। ঠিক আমরা এই কোশ্চেন গুলো আমরা খুঁজে বের করব। এই যে উপাদানগুলো থেকে আমার যে কোশ্চেন গুলো হয়, আমরা এই কোশ্চেন গুলো আগে বের করার চেষ্টা করব যে কোশ্চেন গুলো পরীক্ষায় হয়। যেমন এখানে দেওয়া আছে যে সামাজিক ন্যায় বিচার। তো ন্যায় বিচার হচ্ছে যার যা প্রাপ্য তাকে দেওয়া, এটাকে আমরা কি বলবো, ন্যায় বিচার বলবো। এখান থেকে কোশ্চেন করানো হয় ন্যায় বিচার বা ন্যায়বোধ এই শব্দটা সংবিধানের কত নম্বর ধারায় আলোচনা করানো হয়। তাহলে এখান থেকে কোশ্চেন হয় যে কত নম্বর ধারায় সামাজিক ন্যায় বিচার বা ন্যায়বোধ নিয়ে আলোচনা করা হয়। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে ৭৭ নম্বর ধারায় ন্যায় বিচার নিয়ে আলোচনা করানো হয়। তাহলে এখান থেকে একটা কোশ্চেন বের হয়ে গেল কত নম্বর ধারায়, তাহলে আমরা মনে রাখবো যে ৭৭ নম্বর ধারায় ন্যায় বিচার নিয়ে আলোচনা করা হয়। আর একটা বিষয় হচ্ছে যে শৃঙ্খলাবোধ।
তো সামাজিক মূল্যবোধের আর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শৃঙ্খলাবোধ। আমরা জানি যে দেশে যত বেশি নিয়ম শৃঙ্খলা বিদ্যমান থাকে সে দেশ তত বেশি উন্নত। তো দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই শৃঙ্খলাবোধ থাকতে হবে। তো কোশ্চেন হতে পারে এরকম যে শৃঙ্খলাবোধ কিসের উপাদান বা কিসের ভিত্তি। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো অবশ্যই যে মূল্যবোধ হচ্ছে মূল্যবোধের একটি উপাদান হচ্ছে শৃঙ্খলাবোধ। এখান থেকে কোশ্চেন হয় সহনশীলতা। পরীক্ষায় কোশ্চেন এসে যায় সহনশীলতা কিসের উপাদান, কিসের বৈশিষ্ট্য। তো এখান থেকে আমরা মনে রাখবো যে সহনশীলতা হচ্ছে সুনাগরিকের একটা বৈশিষ্ট্য এবং সুনাগরিকের একটা বড় গুণ। তো দিয়ে দিতে পারে যে সহনশীলতা অর্থাৎ একে অপরের প্রতি আমরা যদি সহনশীল হই, নম্রতা, ভদ্রতা, শালীন আচরণ করি, এই শালীন আচরণটাকে বলা হচ্ছে সহনশীলতা। তো কোশ্চেন এখান থেকে হয়ে যায় সহনশীলতা কিসের গুণ। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো সহনশীলতা হচ্ছে সুনাগরিকের একটি গুণ। আর পরবর্তী আরেকটি কোশ্চেন আছে এখানে সহমর্মিতা। কোশ্চেন দিতে পারে সহমর্মিতা কি, এক পদে আমরা অ্যান্সার করব। সহমর্মিতা হচ্ছে একটা মানবিক গুণ। কোশ্চেন হতে পারে কোন ধরনের গুণ, তাহলে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে একটা মানবীয় গুণ। দিয়ে দিতে পারে কোশ্চেন, অনেক ভাবে কোশ্চেন হয়ে যায় যে এটা কোন ধরনের গুণ, তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে একটা মানবীয় গুণ। তো এই সহমর্মিতার যে মূল যে ভাবটা বা মূল যে মন্ত্র, এটা কোশ্চেন দিতে পারে এভাবে মূল মন্ত্র কি, তাহলে আমরা মনে রাখবো সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। এই কোশ্চেনটা হয় এখান থেকে যে এটার মূল ভাবটা কি। তাহলে আমরা এটার মূল ভাব হচ্ছে সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আর যদি বলা হয় এটা কোন ধরনের গুণ, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা হচ্ছে একটা মানবীয় গুণ। মূল্যবোধের ভিত্তি বা উপাদানের মধ্যে আরেকটি হচ্ছে আইনের শাসন। ঠিক আছে, আইনের শাসন থেকে বেশ কয়েকটা কোশ্চেন হয় যে আমরা যদি আমরা বিগত সালের কোশ্চেন গুলো দেখি যে এখান থেকে ওরা বরাবর কোশ্চেন করে। তো এখানে কোশ্চেন হতে পারে যে আইনের শাসনের যে মূল শর্ত, তাহলে আমরা মনে রাখবো আইনের শাসনের মূল শর্ত হচ্ছে তিনটা। এমসিকিউতে দিয়ে দিতে পারে যে আইনের শাসনের মূল শর্ত কয়টা, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো কয়টা, তিনটা। কারণ যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই তিনটি শর্ত থাকতে হবে। পরীক্ষায় এছাড়াও কোশ্চেন করতে পারে যে আইনের শাসন প্রতিষ্ঠার মূল শর্ত তিনটি কে বলছে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো অধ্যাপক ডাইসি বলছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই তিনটা শর্ত থাকতে হবে। তাহলে কয়টা শর্ত থাকতে হবে, তিনটা শর্ত থাকতে হবে। এক নম্বর শর্তটা ছিল আইনের চোখে প্রত্যেকটি মানুষ সমান। দুই নম্বর শর্ত ছিল প্রত্যেকটি মানুষ কি নিতে পারবে, আইনের আশ্রয় নিতে পারবে। তিন নম্বর শর্তটি ছিল কাউকে যদি গ্রেপ্তার করানো হয় বিচার না করে তাকে কোনো ধরনের সাজা শাস্তি দেওয়া যাবে না। তো তিনটা শর্তের প্রথম যে শর্তটি ছিল যে আইনের চোখে সবাই সমান, এখান থেকে কোশ্চেন করানো হবে যে আইনের চোখে সবাই সমান সংবিধানের কত নাম্বার ধারায় আছে। তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো সংবিধানের 27 নম্বর ধারায় বলা হচ্ছে আইনের চোখে প্রত্যেকটি মানুষ সমান। আর দুই নম্বর যে শর্তটা ছিল যে আইনের আশ্রয় আমরা নিতে পারবো, এখান থেকে এমসিকিউ হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে আসতে পারেন যে প্রত্যেকটা মানুষ আইনের আশ্রয় নিতে পারে, এটি সংবিধানের আবার কত নম্বর ধারায় আছে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো সংবিধানের 31 নম্বর ধারায় বলা হচ্ছে প্রত্যেকটি মানুষ কি নিতে পারে, আইনের আশ্রয় নিতে পারে। তাহলে কত নম্বর ধারায়, তাহলে আমরা মনে রাখবো যে 31 নম্বর ধারায় বলা হচ্ছে আমরা সবাই কি করতে পারবো, আইনের আশ্রয় নিতে পারবো। এখান থেকে এই কোশ্চেন গুলো হয়। এছাড়াও এখানে লেখা আছে নাগরিক হতে হবে সচেতন। তাহলে আদর্শ মূল্যবোধের মূল যে বৈশিষ্ট্যগুলো বা ভিত্তিগুলো ছিল তার মধ্যে হচ্ছে নাগরিককে কি হতে হবে, সচেতন হতে হবে। প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে তার অধিকার সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে, কর্তব্য সম্পর্কে। আমরা যদি আমাদের অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সচেতন না থাকি তাহলে আমরা সুনাগরিকের কাতায় পড়ি না, অথবা আমাদের মধ্যে কোনো ধরনের মূল্যবোধ থাকে না। সুতরাং এখানে কোশ্চেন হতে পারে যে নাগরিকের সচেতনতা এটা কিসের উপাদান, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এটা মূল্যবোধের উপাদান। তো এই নাগরিক থেকে আবার পরীক্ষায় কোশ্চেন হয়, যেহেতু এখানে এমসিকিউ কোশ্চেন হবে আমরা দাগায় আসবো, সেক্ষেত্রে এখানে কোশ্চেন দিতে পারে একজন ব্যক্তি নাগরিকত্ব অর্জন করতে পারে কতটি পদ্ধতি
অবলম্বন করে। তাহলে আমরা মনে রাখবো যে দুইটা পদ্ধতি অবলম্বন করে, দুইটি শর্ত অবলম্বন করে আমরা একটি দেশের কি হতে পারি, নাগরিক হতে পারি। এরকম কোশ্চেন হতে পারে যে দুইটি শর্তে আবার কি কি হতে পারে। তো একটা হচ্ছে জন্মসূত্র, আর একটি হচ্ছে অনুমোদন সূত্র। কয়টি সূত্র? দুইটা। একটি হচ্ছে জন্মসূত্র আর একটি হচ্ছে অনুমোদন সূত্র। এই দুইটা শর্ত অবলম্বন করে আমরা একটি দেশের কি হতে পারি, নাগরিক হতে পারি। আর এটি বৈশিষ্ট্য হচ্ছে সরকার আর রাষ্ট্রের বা জনকল্যাণমুখিতা। এখানে জনকল্যাণমুখিতা বলতে বোঝানো হচ্ছে যে সরকার জনগণের কল্যাণে কাজ করে, জনগণের স্বার্থে কাজ করে, সে সরকারটাকে আমরা কি বলবো, জনকল্যাণমুখী সরকার বলবো। তো এখান থেকে একটা এমসিকিউ হতে পারে যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম পার্থক্য কে তুলে ধরে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো অধ্যাপক গার্নার। যদি এখান থেকে বলা হয় রাষ্ট্র নিয়ে সবচেয়ে বেশি আলোচনা কে করছে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো অধ্যাপক গার্নার। রাষ্ট্রের যে চারটে যে উপাদান যদি বলা হয় কে বলছে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো অধ্যাপক গার্নার। রাষ্ট্র কয়টা উপাদানের কথা বলছে, চারটে উপাদান বলছে। তো এখান থেকে আমি আরেকটি আপনাদের তথ্য দেই, যেখানে লেখা আছে রাষ্ট্র। যেহেতু রাষ্ট্র শব্দটা বারবার আসতেছে, কোশ্চেন হতে পারে পৃথিবীতে এখন পর্যন্ত কতগুলো রাষ্ট্র আছে। তো আমরা মনে রাখবো প্রায় 200 কয়টা আছে, 6টি রাষ্ট্র আছে। তো এই 206টি রাষ্ট্রের মধ্যে আমরা মনে রাখবো যে 195টি রাষ্ট্রই স্বাধীন। 195টি রাষ্ট্র কি স্বাধীন। তো দিয়ে দিতে পারে কতটি রাষ্ট্র স্বাধীন, তাহলে আমরা মনে রাখবো 195টি। কতটি রাষ্ট্র স্বাধীন, তাহলে আমরা মনে রাখবো, তাহলে রাষ্ট্রের সংখ্যা আমরা মনে রাখবো 206টি। আর স্বাধীন রাষ্ট্র কয়টা আছে, তাহলে আমরা মনে রাখবো 195টি। ঠিক আছে। তো এই রাষ্ট্র নিয়ে অধ্যাপক গার্নারের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পৌরনীতি সুশাসনে। এরপর পরবর্তী পয়েন্ট আছে যে সরকার এবং রাষ্ট্রের জবাবদিহিতা বা দায়িত্ব, জবাবদিহিতা দায় দায়িত্বের কথা বলানো হচ্ছে। এখান থেকে কোশ্চেন হতে পারে, অবশ্যই যদি মূল্যবোধের ভিত্তিতে আমি আলোচনা করতে চাই, তাহলে অবশ্যই একটা সরকারকে বা রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত, অবশ্যই তাদের মধ্যে কি থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। যদি জবাবদিহিতা থেকে থাকে তাদের মধ্যে, অবশ্যই আমরা মনে রাখবো যে তাদের মধ্যে কি আছে, তাহলে মূল্যবোধ আছে। তবে এখান থেকে আরো কোশ্চেন করতে পারে, এই যে জবাবদিহিতা শব্দটি আছে, কোশ্চেন দিয়ে দিতে পারে এই জবাবদিহিতা শব্দটি এটা কিসের বৈশিষ্ট্য। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে সুশাসনের বৈশিষ্ট্য হচ্ছে জবাবদিহিতা। তো সুশাসনের বৈশিষ্ট্য আমরা জানি মূলত হচ্ছে 4টা, যেটা বিশ্বব্যাংক বলছে। আর এই শব্দটাও ব্যবহার করছে বিশ্বব্যাংক 1989 সালে। এটা আমরা জানি যে 1989 সালে। আর এই 1989 সালে এই শব্দটা ব্যবহার করছে বিশ্বব্যাংক। সেখানে তিনি 4টা শর্তের কথা বলছে। তার মধ্যে একটা হচ্ছে জবাবদিহিতা, আর একটা হচ্ছে অংশগ্রহণ, একটি হচ্ছে বৈধতা, একটি হচ্ছে আইনি কাঠামো, আইনের অংশগ্রহণ। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হলাম যে জবাবদিহিতা কি হচ্ছে, সুশাসনের একটি হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে। যারা আমার এই ক্লাসটি দেখতেছেন তারা একটু জানিয়ে দিবেন যে আসলে আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। এবং যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে যারা আজকের এই লাইভ ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তো এর পরবর্তী বিষয় হচ্ছে আমার আইন নিয়ে আলোচনা। এখানে কোশ্চেন হতে পারে আইন কি, আমরা সোজা বলে দেবো যে বিধিবিধানের নিয়ম বা বিধিবিধান, নিয়ম নীতির যে সমষ্টি, বিধিবিধান নিয়ম নীতির সমষ্টিকে আইন বলা হয়। তো এখানে দেওয়া হয়েছে যে বিধি বিধান বা নিয়ম কানুন এগুলোকে আমরা কি বলবো, আইন বলবো। তো এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে যদি আমরা একাডেমিক যে পরীক্ষাগুলো এইদিকে যদি তাকাই বা বিগত সালের কোশ্চেন গুলো যদি আমরা তাকাই, যে কোশ্চেনটা বরাবর এখান থেকে আসে যে আইন কোন ভাষা থেকে আসছে। যদি বলা হয় ভাষা, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো কোন ভাষা থেকে আসছে, যে ফার্সি ভাষা থেকে আসছে। ভাষার কথা বললে
ফার্সি। আর শব্দের যদি কথা বলা হয় তাহলে অবশ্যই আমরা মনে রাখবো শব্দের যদি কথা বলা হয় যে ল্যাটিন শব্দ থেকে আসছে, ঠিক আছে। শব্দ বললে ল্যাটিন শব্দ, আর যদি বলা হয় ভাষা তাহলে অবশ্যই আমরা মনে করবো ফার্সি। আর এখানে আইনের ইংরেজি প্রতিশব্দ ল, তাহলে ল টিউটোনিক শব্দ আর লেখ থেকে আসছে। আর এই লেখ শব্দের অর্থ হচ্ছে আবার স্থির অথবা অপরিবর্তনীয়। অনেক সময় কোশ্চেন করানো হয় যে এই শব্দের অর্থ কি, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এটা স্থির অথবা অপরিবর্তনীয়। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা মনে রাখবো যে এটার অর্থ কি, স্থির এবং অপরিবর্তনীয়, ঠিক আছে। এই যে আইনের যে উৎসগুলো আছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে বরাবর পরীক্ষায় কোশ্চেন হয়। যেমন জনস্টনের কথা বলা হচ্ছে, দিয়ে দিতে পারে যে জনস্টন কি বলছে, ঠিক আছে। আমরা সোজা জানি যে সার্বভৌমের যে আদেশ, সেই আদেশটা হচ্ছে আইন। কোশ্চেন তুলে দেওয়া হবে এই সার্বভৌমের আদেশ হচ্ছে আইন, কে বলছে এটা, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো জন অস্টিন বলছে। তবে এখান থেকে আরো কোশ্চেন হয়, যেমন এই যে সার্বভৌমের আদেশের কথা বলা হচ্ছে আইন, তো এখান থেকে কোশ্চেন করা হয় এই সার্বভৌমত্ব আবার কিসের উপাদান, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের উপাদান। কিসের উপাদান, রাষ্ট্রের উপাদান। আবার কোশ্চেন করতে পারে এই সার্বভৌমত্ব রাষ্ট্রের কততম উপাদান, তাহলে আমরা মনে রাখবো 4তম উপাদান এটা, ঠিক আছে। কততম উপাদান, এটা হচ্ছে 4তম উপাদান। এখান থেকে আবার পরীক্ষায় কোশ্চেন করানো হয় রাষ্ট্রের যে 4টা উপাদান আছে এই 4টা উপাদানের মধ্যে সবচেয়ে শক্তিশালী উপাদান কোনটা, তাহলে আমরা মনে রাখবো সার্বভৌমত্ব হচ্ছে সবচেয়ে শক্তিশালী উপাদান। অনেক সময় আবার কোশ্চেন করানো হয় যে সার্বভৌমত্বকে সবচেয়ে শক্তিশালী উপাদান বলা হয় কেন, তোমার যুক্তিতে মতামত দাও। তো যাক, আমরা এরকম ব্যাখ্যায় আমরা যাব না, যেহেতু আমাদের এমসিকিউ কোশ্চেন হবে কেন আমরা এটাকে সবচেয়ে শক্তিশালী উপাদান বলবো। সার্বভৌমত্বের দিক আছে 2টি, বাকি যে 3টা উপাদান আছে প্রত্যেকটা উপাদানের দিক হচ্ছে একটা, যারা নিজ দেশের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারে। শুধুমাত্র সার্বভৌমত্ব দিক হচ্ছে 2টা, যে সার্বভৌমত্ব নিজ দেশের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং বাইরের দেশের ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই দুই দিক থেকে ক্ষমতা প্রয়োগ করতে পারে, যার জন্য এই সার্বভৌমত্বকে সবচেয়ে পাওয়ারফুল উপাদান বলা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝানো হচ্ছে যে রাষ্ট্রের সবচেয়ে পাওয়ারফুল উপাদান হচ্ছে সার্বভৌমত্ব, কারণ হচ্ছে এটা দিক হচ্ছে 2টি। এই 2টা দিক থেকে আমরা বাইরের দেশের সাথে যোগাযোগ করতে পারবো এবং নিজ দেশের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারবো। অধ্যাপক হল্যান্ড আইনের উৎসের কথা বলছে 6টি। কোশ্চেন হবে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা আমাকে আজকে দেখতেছেন বা শুনতে পাচ্ছেন, এই ক্লাসটি অবশ্যই একটু শেয়ার করে ছড়িয়ে দিন। আর এখানে কোশ্চেন হতে পারে যে আইনের উৎস কয়টা, লেখা আছে 6টি। কে বলছেন, অধ্যাপক হল্যান্ড বলছে। পরীক্ষায় দিয়ে দিতে পারে যে আইনের উৎস কয়টি, তাহলে আমরা মনে রাখবো 6টি। কে বলছেন, অধ্যাপক হল্যান্ড বলছে। এখন এই যে 6টা যে উৎস আছে, একটা হচ্ছে পর্দা, ধর্ম, বিচারকের রায়, তারপর ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। আমরা পাঠ্য বই যদি দেখতে যাই, এছাড়াও আরো বেশ কয়েকটি উপাদানের কথা বলা আছে যা আইনের উপাদান। যেমন ওখানে জন্ম লেখা ছিল এবং সংবিধান লেখা ছিল, এই 6টা মূল বিষয়। এছাড়াও আরো বেশ কয়েকটি ছিল, এর মধ্যে একটি কি ছিল, জনমত ছিল, আর একটি বিষয় ছিল সংবিধান। তো আইনের উৎস যে 6টি, এই 6টি ছাড়াও আরো বেশ কয়েকটি ছিল, তার মধ্যে জনমত এবং সংবিধান, আমি এই 2টা পয়েন্ট নিয়ে নিলাম। তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে প্রথা, যেটার কোনো লিখিত দলিল নাই, কোনো ভিত্তি নাই, এটা এই সমস্ত আইনগুলোকে আমরা কি বলবো, প্রথা বলবো। তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে প্রথা ভিত্তিক আইন কোন দেশে আসছে, বিদ্যমান আছে এখন পর্যন্ত, তাহলে আমরা মনে রাখবো গ্রেট ব্রিটেনে প্রথা ভিত্তিক আইন বিদ্যমান আছে। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে আইন কোথায়, এই প্রথা ভিত্তিক আইন কোথায় আছে, তাহলে গ্রেট ব্রিটেন, যেটাকে আমরা কি বলি, যুক্তরাজ্য বলি। আরেকটি হচ্ছে ধর্ম আইন, আরেকটি বড় উৎস হচ্ছে ধর্ম। যেমন আমাদের ধর্মগ্রন্থ আছে কোরআন সুন্নাহ বা অন্য যারা জাতি আছে তাদের যে ধর্মগ্রন্থগুলো আছে, এগুলো হচ্ছে আইনের উৎস। আর বিচারকের রায়,
তো বিচারকের রায় হচ্ছে আইন উৎস। অনেক সময় বিচারকরা বিচার করতে গিয়ে যে ছোটখাটো যে অপরাধগুলো হয়, যে অপরাধগুলোর জন্য হয়তোবা ওই সমস্ত আইন এখন পর্যন্ত তৈরি করা হয়নি, তো বিচারকরা কি করে তাদের মেধা বুদ্ধি দিয়ে অনেক সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে যে রায় প্রকাশ করে বা কার্য এই অপরাধ যে সংগঠিত করছে তাদের বিরুদ্ধে যে বিভিন্ন যে পদক্ষেপ গ্রহণ করে, এই সমস্ত মতামতগুলোকে আমরা কি বলবো, বিচারকের রায় বলবো। আবার ন্যায় বিচার হচ্ছে, আমি যেটা এর আগে বলে দিলাম, যে ন্যায় বিচার বলতে যার যা প্রাপ্য তাকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে ন্যায় বিচার। আর এই ন্যায় বিচার নিয়ে এর আগে আমি বলে দিলাম যে ন্যায় বিচার নিয়ে সংবিধানের কত নম্বর ধারায় আছে, ৭৭ নাম্বার ধারায় ন্যায় বিচার নিয়ে কি আছেন, আলোচনা আছেন। আর আইনসভা, আইনসভা হচ্ছে আইনের যে উৎসগুলো আছে, এই আইন উৎসগুলোর মধ্যে হচ্ছে একটু অন্যতম বিষয় যে আইনসভা, যেখানে আমরা কি করি, বিভিন্ন ধরনের মতামত দেওয়ানো হয় বা আইন তৈরি করানো হয়, আইন সংশোধন করানো হয়। আইন তৈরির যে মূল যে জায়গাটা হচ্ছে আইনসভা। তো এখান থেকে কি করানো হয়, যে আইন তৈরি করানো হয় এবং আইন সংশোধন করানো হয়। তো এই আইনসভার মাধ্যমে যদি কোশ্চেন করানো হয়, আইনসভার কাজ কি, যে আইন তৈরি করানো হয়, আর কি করা হতে পারে, সংশোধন করানো হতে পারে। এগুলো হচ্ছে আইনসভার কাজ। এছাড়াও আমি আর দুটো পয়েন্ট লিখে রাখছি, যেটা হচ্ছে একটা জনমত আর একটি হচ্ছে সংবিধান। এগুলো হচ্ছে আইনের উৎস। তো এখানে একটা কোশ্চেন হতে পারে যে জনমত শব্দটা পৌরনীতিতে সর্বপ্রথম কে ব্যবহার করে। তাহলে আমরা মনে রাখবো এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে ওপেন হাইমার, এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে। তাহলে জনমত শব্দটা কে ব্যবহার করে, এটা আমরা খুঁজে পাইলাম। তো এই জনমতটাকে আইন বলা হয়। অনেক সময় কোশ্চেন করা হয় যে জনমতে আইন, এটা কে বলছে, যে ওপেন হাইমার বলছে। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে যারা আমাকে আজকে দেখতেছেন এবং শুনতেছেন, অবশ্যই আমার এই ক্লাসটি শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। এবং কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন, কে কোথা থেকে দেখতেছেন। তো এখানে সংবিধান, আমরা জানি যে আইনের সবচেয়ে বড় উৎস হচ্ছে সংবিধান, অথবা বলা হয় যে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটিকে বলা হয়, সংবিধানকে বলা হয়। এটা হচ্ছে আইনের একটি উৎস। তো এই সংবিধান থেকে অনেক কোশ্চেন হয় পরীক্ষায়। আর যদি আমরা চিন্তা ভাবনা করি শুধু দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে যারা আমরা এটা দেখতেছি, তারপরও আমি আবার বলে যাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি পরীক্ষায় ওরা কোশ্চেন করতে চায়, তাহলে অবশ্যই কোথা থেকে কোশ্চেন হবে, সংবিধান থেকে কোশ্চেন হবে। তো এই সংবিধান থেকে কোশ্চেন হয়। আর আমরা মনে রাখবো সংবিধান মানে হচ্ছে 1972 সাল, ঠিক আছে। সংবিধান রচনা করা হয় 1972 সালে। যে কোনো যদি সংবিধান থেকে কোশ্চেন হয়, কত সালে রচনা করা হয়, শুধু তারিখগুলো চেঞ্জ হবে, সাল হচ্ছে একটা, সেটা হচ্ছে 1972 সাল। তো এখান থেকে কোশ্চেন করানো হয় এই যে 1972 সালে যে সংবিধানটি রচনা করানো হয়, এই সংবিধানটির খসড়া করা হয় কত তারিখে। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে 12 অক্টোবর কি করা হয়, এটাকে খসড়া করানো হয়। এখান থেকে আরেকটি কোশ্চেন হয়, এই সংবিধানটা কত তারিখে গৃহীত হয়। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে 4 নভেম্বর কি হয়, এই সংবিধানটি গৃহীত হয়। কত নভেম্বর, 4 নভেম্বর। তাহলে খসড়া করানো হচ্ছে 12 অক্টোবর, আর এটা গৃহীত হচ্ছে 4 নভেম্বর। এখান থেকে আরো কোশ্চেন করানো হয়, এই 4 নভেম্বর কি বলা হয়, সংবিধান দিবস। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন করানো হয় যে সংবিধান দিবস কত তারিখ পালন করানো হয়, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো 4 নভেম্বর। আর একটি এখান থেকে কোশ্চেন করানো হয় যে এই সংবিধান কার্যকর করা হয় কত তারিখে, তাহলে আমরা মনে রাখবো যে 16 ডিসেম্বর কি করা হয়, সংবিধানটা কার্যকর করানো হয়। তো আর এখান থেকে সংবিধান থেকে বেশ অনেক কোশ্চেন হয়। তো আমি তারপরও বেশি একটু না পারে যেগুলো বেসিক যে বিষয়গুলো একটু বলে রাখতেছে আপনার জানানোর স্বার্থে। তো দিয়ে দিতে পারে যে সংবিধান রচনা করছে কে, বাবা এই সংবিধান রচনার প্রধান কে ছিল। তো আমরা মনে রাখবো যে ডক্টর কামাল হোসেন ছিল। আর এই সংবিধানটা যখন রচনা করানো হয়,
এই সংবিধান রচনা কমিটির যে সদস্য ছিল মোট 34 জন ছিল। পরীক্ষায় কোশ্চেন দিতে পারে এই সংবিধান রচনা কমিটির সদস্য কতজন ছিল, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে 34 জন ছিল সংবিধান রচনা কমিটির সদস্য। আর প্রধান ছিল কে? ডক্টর কামাল হোসেন। আর এই 34 জনের মধ্যে একজন আবার নারী সদস্য ছিল, নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। এই কোশ্চেনগুলো এখান থেকে হয়। তো এরপর হচ্ছে আইনের শ্রেণী বিভাগ। এখানে আমরা আইনের শ্রেণী বিভাগে দেখতে পাচ্ছি যে সাংবিধানিক আইন, এরপর হচ্ছে প্রশাসনিক আইন, এরপরে ফৌজদারি আইন। তো তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই যে এখানে যে আইনের যে 3টা শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছি, তো এছাড়াও আইনের আরো 2টা কাঠামো আছে, শ্রেণী বিভাগ আছে। সেই আইনের শ্রেণী বিভাগ করছে অধ্যাপক হল্যান্ড। পরীক্ষায় কোশ্চেন করতে পারে যে আইনকে প্রধানত কত ভাগে ভাগ করানো যায়, তাহলে আমরা মনে রাখবো কত ভাগে ভাগ করা যায়, যে 2 ভাগে ভাগ করানো যায়। প্রধানত কত ভাগে ভাগ করানো যায়? 2 ভাগে ভাগ করানো যায়। কে ভাগ করছে 2 ভাগে? অধ্যাপক হল্যান্ড ভাগ করছে 2 ভাগে। এখন ভাগ ধরে কি, একটা হচ্ছে জাতীয় আইন আর একটি হচ্ছে আন্তর্জাতিক আইন। তাহলে আইন দুটি কি হচ্ছে? একটি জাতীয় আইন আর একটি হচ্ছে আন্তর্জাতিক আইন। আবার এই জাতীয় আইনকে আবার ভাগ করানো যায় 2 ভাগে ভাগ করানো যায়। জাতীয় আইনকে আবার কত ভাগে ভাগ করানো যায়? তাহলে আমরা মনে রাখবো যে জাতীয় আইনটাকে আবার কত ভাগে ভাগ করানো যায়, যে 2 ভাগে ভাগ করানো যায়। ভাগ দুটো কি ছিল? একটা সরকারি আইন ছিল আর একটা হচ্ছে বেসরকারি আইন। তাহলে জাতীয় আইনকে আমরা কত ভাগে ভাগ পেলাম? 2টা ভাগে ভাগ করানো যায়। একটি হচ্ছে সরকারি আইন আর একটি হচ্ছে বেসরকারি আইন। আবার বেসরকারি আইনকে আবার ভাগ করা যায় কত ভাগে? 3 ভাগে। এই 3টা ভাগ হচ্ছে একটা সাংবিধানিক, আর একটি হচ্ছে প্রশাসনিক, আর একটি হচ্ছে ফৌজদারি আইন। তাহলে এখান থেকে বোঝানো যাচ্ছে যে সরকারি যে আইন আছে এই সরকারি আইনকে কত ভাগে ভাগ করানো যায়? 3 ভাগে ভাগ করানো যায়। কি কি ভাগ করানো যায়? একটা সাংবিধানিক আইন, আর একটি হচ্ছে প্রশাসনিক, আর একটি হচ্ছে ফৌজদারি আইন। তো এখানে সাংবিধানিক আইন কি? এই আইন দ্বারা সরকার গঠন করা, সরকারের যে ক্ষমতা বন্টন করা, ক্ষমতার প্রয়োগ, সীমারেখা নির্ধারণ করানো হয়। তো শাসনতান্ত্রিক আইনের মাধ্যমে আমরা কি করতে পারবো? সরকার গঠন করতে পারবো, সরকারের ক্ষমতা কি করতে পারবো? ভাগ করে দিতে পারবো। এরপর ক্ষমতা আবার কি করা যাবে? প্রয়োগ করানো যাবে। সীমারেখা কি করানো যাবে? নির্ধারণ করানো যাবে। তো এখান থেকে বেশ কয়েকটি কোশ্চেন হয়, যে কোশ্চেনগুলো আমি আপনাদের বের করে দিয়ে দিচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে কি সরকারের গঠন। আমরা জানি যে বাংলাদেশ সরকারের যে গঠন যে কাঠামো আছে, গঠন কাঠামোর মধ্যে এই সরকারের যে আসনগুলো যে আছে, মোট কতটি আসন আছে? তাহলে আমরা জানি যে 300 কতটি আসন আছে? 50টি আসন আছে। তার মধ্যে কতটি আসন কি করানো হয়? নির্বাচিত হয়। তাহলে আমরা মনে রাখবো যে 300 আসন হচ্ছে নির্বাচিত হয়, আর কি হয়? 50টি আসন সংরক্ষণ করানো হয়। তাহলে এই যে সরকার গঠন কাঠামোর যে আসনগুলো আছে বা সিটগুলো যে আছে, তাহলে মোট কতটি আছে? 350টা আছে। যদি বলা হয় মোট কতটি, তাহলে আমরা মনে রাখবো 350টি। আর যদি বলা হয় কতটি আসন নির্বাচিত হয়, তাহলে আমরা মনে রাখবো 300টি আসন কি হয়? নির্বাচিত হয়। আর যদি বলা হয় সংরক্ষিত কয়টা, তাহলে আমরা মনে রাখবো যে 50টা আসন হচ্ছে সংরক্ষিত। আর সরকারের যে ক্ষমতার যে বন্টন, আমরা জানি সরকারের যে ক্ষমতা কাঠামোর যে বন্টন, যে সরকারের বিভাগ, তো এখান থেকে কোশ্চেন করানো হয় সরকারের ক্ষমতা কাঠামোর বন্টনের বিভাগ কয়টা। তাহলে আমরা মনে রাখবো কতটি বিভাগ আছে? তাহলে 3টা আছে। এবার একটা আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে, বিচার বিভাগ আছে। তো এই 3টা বিভাগে কি করানো হয়? ক্ষমতাগুলো বন্টন করে দিয়ে দেশটাকে পরিচালনা করানো হয়। তো এই ক্ষমতার প্রয়োগ, ক্ষমতার বন্টন, সরকার গঠন কাঠামো, এই যে আইনগুলো আছে, এই সমস্ত আইনগুলোকে আমরা কি বলবো? শাসনতান্ত্রিক আইন বলবো। প্রশাসনিক আইন, যেমন এখানে বলা হচ্ছে ব্যক্তি শাসন কর্তৃপক্ষ সম্পর্ক নির্ধারণকারী আইন হচ্ছে শাসন সংক্রান্ত আইন। ব্যক্তির, বিভিন্ন ধরনের ব্যক্তির সাথে আমরা যে সম্পর্ক তৈরি করব, এই সম্পর্কগুলোকে আমরা কি বলবো? এটা অবশ্যই কর্তৃপক্ষ সম্পর্ক নির্ধারণ করানো হবে। আর এই সমস্ত আইনগুলোকে আমরা প্রশাসনিক আইন বলবো। ঠিক আছে। আর দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করানোর জন্য, নাগরিক জীবনের নিরাপত্তা বিধান করানোর জন্য যে সমস্ত আইন প্রণয়ন করানো হয়, এটাকে আমরা কি বলবো? ফৌজদারি আইন বলবো। নিরাপত্তার জন্য যে সমস্ত আইনগুলো তৈরি করানো হয়, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা ফৌজদারি আইন
বলবো, ঠিক আছে? তো এরপর আছে স্বাধীনতা। পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে যে আমরা স্বাধীনতা বলতে কি বুঝি বা স্বাধীনতা কি, ঠিক আছে? তো আমরা জানি স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায়, ঠিক আছে? স্বাধীনতা বলতে কি বোঝায়? খুশি মতো কাজ করাকে বোঝায়। কিন্তু এই কাজ দ্বারা কি করানো, অন্যের অনুরূপ যে স্বাধীনতা আছে এটা হস্তক্ষেপ করানো যাবে না। যদি আমরা না করি তাহলে এটাকে আমরা কি বলবো? স্বাধীনতা বলবো। এখানে দিয়ে দিচ্ছে যে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ লেখা আছে কি? লিবার্টি। দিয়ে দিতে পারে যে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি, তাহলে আমরা মনে রাখবো লিবার্টি। কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে, ঠিক আছে? ল্যাটিন শব্দ আবার কোন শব্দ থেকে আসছে? লিবার থেকে আসছে, যার অর্থ হচ্ছে স্বাধীন, ঠিক আছে? তো এখানে কোশ্চেন হতে পারে ইংরেজি প্রতিশব্দ, হতে পারে কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ আবার কোন শব্দ থেকে আসছে? লিবার থেকে আসছে, যার অর্থ কি? স্বাধীনতা। আরেকটি বিষয় হচ্ছে যদি কোশ্চেন করানো হয় স্বাধীনতার সবচেয়ে সবচেয়ে ভালো সংজ্ঞা কে দেয়, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দেয়, তাহলে আমরা মনে রাখবো যে হারবার্ট স্পেন্সার দেয়। স্বাধীনতার সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দেয়? হারবার্ট স্পেন্সার দেয়। হারবার্ট স্পেন্সার কি বলছেন? স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বোঝায়, যাতে ওই কাজের দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতার কোন ধরনের কি না হয়, অধিকার বিনষ্ট না হয়। তো এটাকে বলা হয় স্বাধীনতা। আর স্বাধীনতা আরো আমরা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করতে পারি। যেমন জল্লাকের কথা বলা আছে, যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতাও থাকতে পারে না। এই স্বাধীনতা থেকে এই কোশ্চেন গুলো পরীক্ষায় আমূলত হয়, ঠিক আছে? তো আমরা এই কোশ্চেন গুলো একটু দেখে নেব। তো স্বাধীনতা রক্ষা কবচ, স্বাধীনতা রক্ষা কবচ থেকে অনেক পরীক্ষায় কোশ্চেন হয়। আর যে কোশ্চেন গুলো হয় আমি এই কোশ্চেন গুলো বের করে দিচ্ছি, অবশ্যই আপনারা এই কোশ্চেন গুলো মনে রাখার চেষ্টা করবেন। যদি স্বাধীনতা আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই এই বিষয়গুলো থাকতে হবে। এই বিষয়গুলো থাকলে অবশ্যই আমরা কি করতে পারবো? স্বাধীনতা রক্ষা করতে পারবো। তো স্বাধীনতা রক্ষার মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে আইন। আইন যদি থাকে তাহলে কি করা যাবে? স্বাধীনতা রক্ষা করানো যাবে। আর আইন যদি না থাকে তাহলে স্বাধীনতা রক্ষা করানো যাবে না। আমি এর আগেই বলে রাখছি আইন হচ্ছে ফার্সি, আর শব্দ বলছি লেখ থেকে আসছে, যার অর্থ হচ্ছে স্থির অথবা অপরিবর্তনীয়। তাহলে এখান থেকে বোঝা যায় একটি দেশের আইন দিয়ে আমরা আমাদের কি করতে পারি? স্বাধীনতা রক্ষা করতে পারি। তো স্বাধীনতা রক্ষা করার জন্য অবশ্যই কি দরকার আছে? আমার আইনের দরকার আছে, ঠিক আছে? এই আইনের আবার সবচেয়ে কিন্তু ভালো সংজ্ঞা দেয় উড্রো উইলসন। আমরা মনে রাখবো যে আইনের সবচেয়ে ভালো সংজ্ঞা কে দেয়, তাহলে আমরা মনে রাখবো উড্রো উইলসন দেয়। আবার এই উড্রো উইলসন কোন দেশের ছিল? আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন কি ছিল? প্রেসিডেন্ট ছিল। তো এই আইন দিয়ে আমরা কি করতে পারবো? স্বাধীনতা রক্ষা করতে পারবো, ঠিক আছে? আর একটি হচ্ছে সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, এই মৌলিক অধিকার যদি আমি রক্ষা করতে চাই অবশ্যই কি থাকতে হবে? স্বাধীনতা থাকতে হবে। এই স্বাধীনতার মাধ্যমে আমরা কি করতে পারবো? এই বিষয়গুলোকে রক্ষা করতে পারবো, ঠিক আছে? তো এখানে একটা কোশ্চেন হতে পারে যে সংবিধানের যে মৌলিক অধিকারের আলোচনা আছে এটা কত নম্বর ভাগে আলোচনা আছে? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে মৌলিক অধিকারের আলোচনা হচ্ছে সংবিধানের ৩য় নম্বর ভাগে। কত নম্বর ভাগে আছে? তাহলে আমরা মনে রাখবো ৩য় নম্বর ভাগে মৌলিক অধিকার নিয়ে আলোচনা আছে। তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে সংবিধানের ভাগ তাহলে কয়টা? তাহলে আমরা জানি কিন্তু সংবিধানের ভাগ হচ্ছে 11টা। সংবিধানের ভাগ কয়টা হচ্ছে? 11টা। আর কততম ভাগে মৌলিক অধিকার নিয়ে আলোচনা আছে? তাহলে আমরা মনে রাখবো ৩য় নম্বর ভাগে মৌলিক অধিকার নিয়ে আলোচনা আছে। তাহলে ৩য় নম্বর ভাগে মৌলিক অধিকার ভাগ হচ্ছে
11টা। তাহলে এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে সংবিধানের তাহলে মূলনীতি কয়টা। তাহলে মূলনীতিটা আমরা একটু একটু দেখে নেই বা শুনে নেই একটু। তাহলে মূলনীতি হচ্ছে 4টা। তাহলে সংবিধানের মূলনীতি কয়টা? 4টা। ভাগ কয়টা? 11টা। আবার এখান থেকে কোশ্চেন হতে পারে যে সংবিধানের অনুচ্ছেদ আছে কয়টা। তাহলে আমরা মনে রাখবো সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টা। তাহলে আমরা মনে রাখবো 153টা হচ্ছে সংবিধানের মূল অনুচ্ছেদ। আর যদি এখান থেকে কোশ্চেন করানো হয় 153 অনুচ্ছেদ যা আছে কত নাম্বার অনুচ্ছেদে মৌলিক অধিকার নিয়ে আলোচনা আছে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো 15 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার নিয়ে আলোচনা আছে। তাহলে সংবিধানের মোট কয়টা অনুচ্ছেদ হচ্ছে 153টা। ভাগ হচ্ছে কয়টা? 11টা। আর মূলনীতি কয়টা? 4টা। তাহলে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখি যে প্রস্তাবনা, ঠিক আছে। তাহলে প্রস্তাবনা কয়টা হচ্ছে? তাহলে আমরা মনে রাখবো সংবিধানের প্রস্তাবনা একটি। সংবিধানের প্রস্তাবনা কয়টি? একটি। আবার এখান থেকে কোশ্চেন করতে পারে যে সংবিধান কি দিয়ে শুরু হয়। তাহলে আমরা মনে রাখবো যে প্রস্তাবনা দিয়ে সংবিধান শুরু হয়। তো এখান থেকে আরো একটা কোশ্চেন হতে পারে যে সংবিধানের তফসিল কয়টা। তাহলে আমরা মনে রাখবো 7টা তফসিল। সংবিধানের তফসিল কয়টি? তাহলে আমরা মনে রাখবো 7টা। তাহলে সংবিধান শুরু হয় কি দিয়ে? প্রস্তাবনা দিয়ে শুরু হয়। আর সংবিধান শেষ হয় কি দিয়ে? তফসিল দিয়ে শেষ হয়। তাহলে সে তফসিল কয়টা? তাহলে আমরা মনে রাখবো তফসিল হচ্ছে 7টা। তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে যদি এই সংবিধানটাকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ আইন বলি, ঠিক আছে, এরপর আর কিছু নাই। তো এইটাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। তো এখান থেকে দিতে পারে বাংলাদেশের এই সংবিধান লিখিত না অলিখিত। অবশ্যই আমরা মনে রাখবো বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। বাংলাদেশের সংবিধান কি? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। তো এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের সংবিধান যে লিখিত, এই লিখিত লেখালেখির দিক থেকে সংবিধানটাকে আবার কত ভাগে ভাগ করানো যায়। তাহলে আমরা মনে রাখবো যে 2টা ভাগে ভাগ করানো যায়। একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটি হচ্ছে অলিখিত সংবিধান। যেমন বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। তারপরে সৌদি আরবের যদি কথা বলতে যাই, যুক্তরাজ্যের কথা বলতে যাই বা গ্রেট ব্রিটেনের কথা বলতে যাই, এই দেশের সংবিধানগুলো হচ্ছে অলিখিত, ঠিক আছে। এগুলো দেশের সংবিধান অলিখিত। তো এরপরে আমরা আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি যে আইনের শাসন। তো আমি এর আগে বলে রাখছি যে আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই 3টা শর্ত থাকতে হবে। কয়টি শর্ত? 3টা। কে বলছে? অধ্যাপক ডাইসি বলছে। যেমন একটা বলা ছিল যে আইনের চোখে সবাই সমান, যেটা সংবিধানের 27 লেখা ছিল। আর একটি ছিল যে আইনের আশ্রয় অবশ্যই আমরা নিতে পারবো, সেটা হচ্ছে 31। আর একটি ছিল আমাকে যদি গ্রেপ্তার করানো হয় আমার বিচার না করে, আমার এরকম রায় না হওয়ার পরও কোন ধরনের যাতে সাজা শাস্তি না হয়। তো এই 3টা বিষয় যদি থেকে যায় তাহলে কি হবে? আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। এগুলো স্বাধীনতা রক্ষা কবচের মূল যে বৈশিষ্ট্য, মূল যে পয়েন্টগুলো, এই বিষয়গুলো। তো এখান থেকে কোশ্চেন হতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। কোশ্চেন দিতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এই শব্দটা সর্বপ্রথম পৌরনীতিতে কে ব্যবহার করে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে মন্টুস্কো সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি শব্দটি ব্যবহার করেন। আর এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে তিনি 3টা বিষয়কে বুঝাইছেন: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই 3টে বিভাগের মধ্যে যদি ক্ষমতাগুলো ভাগ করে দিয়ে আলাদা আলাদা করে স্বতন্ত্রভাবে আলাদা করে দিয়ে দেশটাকে পরিচালনা করানো হয়, এটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, ঠিক আছে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে অবশ্যই কি করানো যাবে? স্বাধীনতা রক্ষা করানো যাবে। এরপর বলা হচ্ছে ন্যায় বিচারের কথা। আমি তো বলে রাখছি যে আমি ন্যায় বিচার যদি আমরা চাই বা আইনের মাধ্যমে অবশ্যই আমাকে চাইতে হবে। আর ন্যায় বিচার যদি আমরা পেতে চাই অবশ্যই কি থাকতে হবে? স্বাধীনতাও থাকতে হবে। তো যার যা প্রাপ্য তাই তাকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে আমার ন্যায় বিচার, ঠিক আছে। এই ন্যায় বিচারের কথা আর আগে বলে রাখছি যে 77-এ বলা হচ্ছে যে ন্যায় বিচার নিয়ে আলোচনা। এরপর হচ্ছে সাম্য। পরীক্ষাটা কোশ্চেন হয় যে সাম্য শব্দের অর্থ কি। আমরা জানি যে সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। সাম্য শব্দের অর্থ কি? সমান। এটা জাতি, বর্ণ, ধর্ম, নারী, পুরুষ অধিকারের দিক থেকে, আইনের দিক থেকে কি হবে? সবাই সমান হবে। আর এই সমান হওয়াটাকে আমরা কি বলবো? সাম্য বলবো, ঠিক আছে।
আরেকটি হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এখন বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা কি বুঝবো? বিচার বিভাগ ছাড়াও আরো দুটো বিভাগ আছে, একটা আইন বিভাগ আছে, একটা শাসন বিভাগ আছে। আইন বিভাগ, শাসন বিভাগ, এই দুইটি যদি এর উপরে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে তাহলে তাকে আমরা কি বলবো? বিচার বিভাগের স্বাধীনতা। কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না, বিচার বিভাগ তার কার্যক্রমগুলো স্বাধীনভাবে পরিচালনা করবে। আর যদি সে স্বাধীনভাবে পরিচালনা করতে পারে তাহলে তাকে কি বলা হয়? বিচার বিভাগের স্বাধীনতা বলা হয়। প্রত্যক্ষ গণতন্ত্র, এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে গণতন্ত্রকে কত ভাগে ভাগ করা যায়। আমরা মনে রাখবো যে গণতন্ত্রকে ভাগ করানো যায় দুই ভাগে, একটি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। যারা এই লাইভ ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই। এরপরে এখানে লেখা আছে যে গণতন্ত্রের কত ভাগে ভাগ করানো যায়। আমরা মনে রাখবো দুই ভাগে ভাগ করানো যায়, একটি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। এখন প্রত্যক্ষ গণতন্ত্র কি? যেখানে আমরা সরাসরি অংশগ্রহণ করতে পারি, সরাসরি কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি। তো সরাসরি যদি কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি, সরাসরি অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত গণতন্ত্রকে আমরা কি বলবো? প্রত্যক্ষ গণতন্ত্র বলবো। পরোক্ষ বলতে সরাসরি না, ঠিক আছে, আড়ালে। তো এই ধরনের গণতন্ত্রকে আমরা কি বলবো? যদি একটু আড়ালে হয়, সরাসরি নয়, সেটা হচ্ছে পরোক্ষ। আর সরাসরি হলে গণতন্ত্র। এই গণতন্ত্র থেকে অনেক কোশ্চেন হবে পরীক্ষায়, অনেক কোশ্চেন হয়, কারণ আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ। আর এই গণতন্ত্র সম্পর্কে অবশ্যই পরীক্ষায় কোশ্চেন করানো হবে। তো এখানে একটা কোশ্চেন হতে পারে যে গণতন্ত্র বলতে আসলে আমরা কি বুঝি? তো গণতন্ত্র হচ্ছে একটা জনগণের এই শাসন ব্যবস্থা। আর এই গণতন্ত্রের সবচেয়ে ভালো সংজ্ঞা প্রদান করে আব্রাহাম লিঙ্কন। পরীক্ষায় কোশ্চেন হতে পারে যে গণতন্ত্রের সবচেয়ে ভালো সংজ্ঞা কে প্রদান করে? তাহলে আমরা মনে রাখবো আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের দ্বারাই হচ্ছে পরিচালিত সরকার ব্যবস্থা। অনেক সময় এই সংজ্ঞাটি তুলে দেওয়া হবে, যে বলানো হবে এই সংজ্ঞাটি কার, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো আব্রাহাম লিঙ্কন। আবার এখান থেকে কোশ্চেন করানো হয় এই আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তাহলে আমরা অবশ্যই মনে রাখবো তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট। আবার এখান থেকেই কোশ্চেন করানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো, যে কোশ্চেন গুলো হয়, এই জায়গাতে কোশ্চেন গুলো করানো হবে যে আব্রাহাম লিঙ্কন আমেরিকা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিল। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো কততম প্রেসিডেন্ট ছিল? 16তম প্রেসিডেন্ট ছিল। আর এই গণতন্ত্রের সবচেয়ে ভালো সংজ্ঞা দিচ্ছেন আব্রাহাম লিঙ্কন, তিনি 16তম প্রেসিডেন্ট ছিলেন। তো এখান থেকে আরো কোশ্চেন করানো হয়, অনেক কোশ্চেন এখান থেকে হয় যে সবচেয়ে প্রাচীন গণতন্ত্র কোন দেশে আছে। তাহলে আমরা মনে রাখবো সবচেয়ে প্রাচীন গণতন্ত্র, সবচেয়ে পুরাতন গণতন্ত্র হচ্ছে গ্রেট ব্রিটেনে আছে, ঠিক আছে। একটা কোশ্চেন দিতে পারে সবচেয়ে প্রাচীন গণতন্ত্র কোন দেশে আছে? তাহলে আমরা মনে রাখবো গ্রেট ব্রিটেনে আছেন। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে এই গণতন্ত্র অর্থাৎ সরাসরি গণতন্ত্র কোন দেশে আছে? তাহলে সরাসরি যদি গণতন্ত্রের কথা বলা হয় তাহলে অবশ্যই আমরা মনে রাখবো সুইজারল্যান্ডের কথা। সরাসরি গণতন্ত্র হলে সুইজারল্যান্ডের কথা। আর যদি বলা হয় প্রাচীন তাহলে আমরা মনে রাখবো গ্রেট ব্রিটেনের কথা, ঠিক আছে। এখান থেকে আরো পরীক্ষায় কোশ্চেন হতে পারে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি, ঠিক আছে। যেহেতু আমরা পরীক্ষা দেবো এখানে এই কোশ্চেন গুলো, এই এমসিকিউ আকারে কোশ্চেন গুলো হতে পারে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি। তাহলে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে, আমরা মনে রাখবো সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটিকে বলবো? আমরা ভারতকে বলবো সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, ঠিক আছে। তাহলে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটিকে বলবো? আমরা ভারতকে বলবো। আচ্ছা, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত।
আর যদি এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে গণতন্ত্র নিয়ে আলোচনা হচ্ছে, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে মূল ক্ষমতার যে উৎস বা মূল ক্ষমতার মালিক কে, তাহলে সেটাও আমরা মনে রাখবো যে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। এখান থেকে কোশ্চেন হতে পারে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সকল ক্ষমতার মালিক কারা হবে, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। ঠিক আছে, এটি গণতান্ত্রিক রাষ্ট্রে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিরা হচ্ছে অবশ্যই জনগণ। আর এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, তার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই নির্বাচন দিতে হবে। কি দিতে হবে? নির্বাচন দিতে হবে। তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি হবে? দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, আর আমার দেশের গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা আছে তাদের মেয়াদ অবশ্যই আমরা মনে রাখবো কত বছর? 5 বছর। কত বছর মনে রাখবো? যে 5 বছর। বাংলাদেশের শাসন ব্যবস্থায় নির্বাচিত যে বিষয়গুলো আছে প্রত্যেকটির মেয়াদ কত বছর? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় 5 বছর ধরে নেব আমরা। কত? যদি আমরা মেম্বারের কথা বলতে যাই, চেয়ারম্যানের কথা বলতে যাই, সরকার ব্যবস্থা যারাই নির্বাচিত জনগণের ভোটে, সবার মেয়াদ কত বছর? আমরা মনে রাখবো 5 বছর। কত বছর ধরে রাখবো? 5 বছর। ঠিক আছে, তো এরপর হচ্ছে সাম্য। এই সাম্যর কথা বলা হচ্ছে যে সাম্য শব্দের অর্থে কি, আমি অলরেডি আগে বলে রাখছি যে সাম্য শব্দের অর্থ হচ্ছে সমান। ঠিক আছে, সাম্য শব্দের অর্থে কি? সমান। এখানে লেখা আছে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাটাকে আমরা কি বলবো? সাম্য বলবো। তো এখান থেকে অনেক কোশ্চেন হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, অনেক কোশ্চেন হবে যে সকলকে আমরা কি বলবো? সুযোগ সুবিধার দিক থেকে সমান বলবো। আর যেখানে সবাই সুযোগ সুবিধা সমান পাবে সেটাকে আমরা কি বলবো? সাম্য বলবো। এবার এখান থেকে কোশ্চেন হতে পারে এই সকলকে আমরা সমান বলবো কিসের দিক থেকে আমরা সমান বলবো? যেমন আইনের দিক থেকে আমরা বলতে পারি আইনের দিক থেকে কি হবে? সকলে কি হবে? সমান হবে। সেটাও কিন্তু কি লেখা আছে? সাদা এসে বলা হচ্ছে প্রত্যেকটা মানুষ আইনের দৃষ্টিকোণ থেকে কি হবে? সমান হবে। তাহলে আইন যদি বলা হয় সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে কত আছে? 27। আর যদি বলা হয় মানুষ, প্রত্যেকটি মানুষ কি হবে? সমান অর্থের দিক থেকে, অর্থের দিক থেকে যদি সমান বলা হয়, অর্থের দিক থেকে সমান সুযোগ সুবিধার কথা বলা হয়, তাহলে আমরা মনে রাখবো সংবিধানের 28 নম্বর ধারার কথা মনে রাখবো। ঠিক আছে, তাহলে অর্থের দিক থেকে যদি বলা হয় সমান, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 28 নাম্বার। আর আইনের দিক থেকে যদি বলা হয় সমান, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 27 নম্বর। ঠিক আছে, এই ধারাগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। শুধুমাত্র দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় না, আপনারা যতদিন আসছেন বা চাকরি জগতে যতদিন পর্যন্ত আসছেন, অবশ্যই এখান থেকে কি হবে? কোশ্চেন পরীক্ষায় হবে। এই কারণে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সংবিধানের এই ধারাগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। তো এখানে আরো লেখা আছে সাম্যের যে বিভিন্ন যে রূপগুলো আছে, যেমন আইনগত সাম্য, আইনের দিক থেকে আমরা কি হব? সবাই সমান সমান হব বা সমতা থাকবে। তারপর রাজনৈতিক সাম্যের কথা বলা হচ্ছে, রাজনীতির দিক থেকে আমাদের মধ্যে সমতা থাকবে, অহিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, একে অপরের প্রতি কোনো ধরনের ক্রোধ থাকবে না, সবাই আমরা কি থাকবো? সমান। সমতা প্রতিষ্ঠা করে দেশের মধ্যে কি করবো? রাজনৈতিক ব্যবস্থাগুলো পরিচালনা করবো। অর্থাৎ এরকম যে বিষয়গুলো যদি থাকে তাকে আমরা কি বলবো? রাজনৈতিক সাম্য। এরপর এখানে লেখা আছে সামাজিক সাম্যের কথা বলা হচ্ছে, নাগরিক সাম্যের কথা বলা হচ্ছে, অর্থনৈতিক সাম্যের কথা বলা হচ্ছে। ঠিক আছে, একটি দেশের যদি আমরা দারিদ্রতা দূর করতে চাই, অবশ্যই কি নিয়ে আসতে হবে? অর্থনৈতিক সাম্য নিয়ে আসতে হবে। অর্থাৎ বন্টনটা কি করতে হবে? ঠিকঠাক করতে হবে। আমরা যদি বন্টনগুলো কি করে ঠিকঠাক করে, তাহলে অবশ্যই এই দেশের মধ্যে কি হবে? দারিদ্রতা দূর হয়ে যাবে, সমতা অর্থাৎ সাম্য কি হবে? প্রতিষ্ঠিত হবে। তো যাই এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে যে আজকের যে আলোচনা আইন স্বাধীনতা সাম্য বা মূল্যবোধ, এই আইন স্বাধীনতা সাম্য মূল্যবোধের যে মূল যে বিষয়টা ছিল বা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল, এই তথ্যগুলো নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। তাই কোশ্চেনগুলো পরীক্ষায় হয়। যেমন এখানে লেখা আছে যে ল ইজ দ্য পার্সোনালিস রিজন, অর্থাৎ এই সংখ্যাটি দিয়ে দিতে পারে এই সংখ্যাটি কার ছিল। তাহলে আমরা মনে রাখবো এই সংখ্যাটি হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে এরিস্টটলের। ঠিক আছে, যাকে আমরা কি বলতেছি?
রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হচ্ছে। অর্থাৎ ব্যক্তির যে ব্যক্তির চিন্তা বুদ্ধি, যদি শুদ্ধ চিন্তা যদি বুদ্ধি থেকে যায়, তার অভিব্যক্তির এই যে প্রকাশটা, এই প্রকাশটাকে আমরা কি বলবো? আইন বলবো। তো পরীক্ষায় দিয়ে দিতে পারে যে এই শব্দটা, এই সংজ্ঞাটি কার, তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো এরিস্টটলের। আর যদি বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনককে, তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো এরিস্টটলের। আর এখান থেকে আরো কোশ্চেন হতে পারে যে এই এরিস্টটল কোন দেশের, তাহলে আমরা মনে রাখবো যে গ্রিসের হচ্ছে একজন রাষ্ট্র বিজ্ঞানী। কোন দেশের ছিল সে? রাষ্ট্রবিজ্ঞানী। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো গ্রিসের, ঠিক আছে। আর এই এরিস্টটল শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের জনক না, তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়, যুক্তিবিদ্যারও জনক বলা হয়। যদি বলা হয় জীববিজ্ঞানের জনককে, যে এরিস্টটল। যদি বলা হয় যুক্তিবিদ্যার জনককে, এরিস্টটল। কোন দেশের ছিল? গ্রিসের ছিল, ঠিক আছে। আবার যদি বলা হয় পৌরনীতি সুশাসনের জনককে, সেক্ষেত্রে আমরা মনে রাখবো এরিস্টটল। তো এ আবার কোন দেশের ছিল? তো গ্রিসের। তার কিন্তু একটা আবার বিখ্যাত বই আছে যেটা পরীক্ষায় প্রায় এসে যায়। তার বইয়ের নাম হচ্ছে দ্য পলিটিক্স। যদি পরীক্ষায় কোশ্চেন করানো হয় এই পলিটিক্স বইটি কার লেখে, সেক্ষেত্রে আমরা বলে রাখবো যে এরিস্টটলের লেখা, ঠিক আছে। এর পরবর্তী লেখা আছে সামাজিক মূল্যবোধ। যেমন এখানে লেখা আছে সামাজিক মানুষের যে আচরণ নিয়ন্ত্রণ বা পরিচালনা করা হয় যে নীতির মাধ্যমে, এটাকে কি বলা হচ্ছে? সামাজিক মূল্যবোধ বলা হয়। এই সংজ্ঞাগুলো তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে এটা কি হতে পারে বা এটা কাকে বলে, বা সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝো। তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে একটা মানুষকে যেভাবে নিয়ন্ত্রণ করানো হয়, পরিচালনা করা হয়, যে পদ্ধতিটি অনুসরণ করে, সেটাকে আমরা কি বলবো? সামাজিক মূল্যবোধ বলবো। এখান থেকে আরো কোশ্চেন হয় যে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি লেখা আছে? এখানে লিবার্টি লেখা আছে। তো স্বাধীনতার যে ইংরেজি প্রতিশব্দ লিবার্টি, এর আগে আমি আপনাদের জানাই রাখছি এটা কি ল্যাটিন শব্দ থেকে আসছে। ল্যাটিন শব্দ আবার কোন শব্দ থেকে আসছে? লিবার থেকে আসছে, ঠিক আছে। এই লিবার শব্দের অর্থ কি আবার হচ্ছে স্বাধীন অথবা মুক্ত, ঠিক আছে। এই কোশ্চেন গুলো হয়ে যায় পরীক্ষায়। এরপর লেখা আছে যেমন নৈতিকতার কথা বলা হচ্ছে। এখানে লেখা আছে কথাবার্তা আচার আচরণে নীতির অনুসরণ করাই হচ্ছে নৈতিকতা। অর্থাৎ একটা মানুষকে পরিমাপ করার মূল যে মাপকাঠি হচ্ছে আমার নৈতিকতা। আমরা যদি পাঠ্য বইয়ে যাই সেখানে লেখা আছে দেখবা যে মানুষের আচার আচরণ, চালচলন, দৃষ্টিভঙ্গি ইত্যাদি সমষ্টিটা কি বলা হচ্ছে? নৈতিকতা। আর এই চালচলন, দৃষ্টিভঙ্গি এগুলো দিয়ে কি করা হয়? মানুষকে পরিমাপ করানো হয়। তো এটাকে বলা হচ্ছে নৈতিকতা। তবে নৈতিকতা আরো বিকল্প নাম আছে, যেমন আমরা আদর্শ বলতে পারি, মূল্যবোধ বলতে পারি। আদর্শ, মূল্যবোধ, নৈতিকতা মোটামুটি হচ্ছে একই জিনিস, ঠিক আছে। এরপর আবার লিখছে স্বাধীনতার যেমন সংজ্ঞার কথা বলা হচ্ছে। এর আগে আমি বলছি যে স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়। এই কাজের দ্বারা কি হবে না? অন্যের কোনো ক্ষতি হবে না। যদি অন্যের কোনো ক্ষতি না হয়, তারা তাদের অধিকারগুলো যদি প্রতিষ্ঠা করতে পারে, সেটাকে আমরা কি বলবো? স্বাধীনতা বলবো, ঠিক আছে। এরপরে লেখা আছে যেমন আইন। এখানে ভাষার কথা বলছে। যখন বলবে যে ভাষা, তখন অবশ্যই আমরা কি মনে রাখবো? যে ফার্সি ভাষা যদি হয়, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো ফার্সি ভাষা। আর শব্দ যদি বলা হয়, শব্দের ক্ষেত্রে আমরা ল্যাকটিউটরিকের কথা বলবো, যেটা হচ্ছে স্থির অথবা অপরিবর্তনীয়। তাহলে অবশ্যই এই বিষয়টা একটু আমরা ক্লিয়ার রাখার চেষ্টা করবো, ভাষার শব্দের বিষয়টি, ঠিক আছে। এরপর হচ্ছে যেমন আইনের কথা বলা হচ্ছে, সার্বভৌম শাসকের আদেশ হচ্ছে আইন। কার কথা ছিল এটা? জন অস্টিনের কথা। পরীক্ষায় কোশ্চেন হবে, সংখ্যাটি তুলে দেওয়ানো হবে, এরপরে বলানো হবে এই সংখ্যাটি কার লেখা ছিল। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো কে? জন অস্টিন। যে সার্বভৌমত্বের আদেশে হচ্ছে আইন, এটা কে বলছেন? জন অস্টিন বলছে। তো আমি এই সার্বভৌমত্ব নিয়ে অনেক আলোচনা করছি, ঠিক আছে, জায়গা আমি ওইদিকে আর আসতে চাচ্ছি না। তো এই জন অস্টিনের সংখ্যাটি অবশ্যই আমরা মনে রাখবো যদি এই সংখ্যাটি আসেন। এরপরে লেখা আছে এখানে ফরাসি বিপ্লবের কথা লেখা আছে, ঠিক আছে। ফরাসি বিপ্লবের যে মূল যে মন্ত্র, সাম্যের কথা বলা হচ্ছে, স্বাধীনতার কথা বলা হচ্ছে, ভ্রাতৃত্বের কথা বলা হচ্ছে। তো এখান থেকে কোশ্চেন হতে পারে এরকম যে ফরাসি বিপ্লবের মূল তন্ত্র কি ছিল বা মূল ভাবটা কি ছিল। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। আর এখান থেকে কোশ্চেন হতে পারে এই ফরাসি বিপ্লব যে সংগঠিত হয়, এটা কত সালে সংগঠিত হয়। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এটা 1789 সালে সংগঠিত হয়। কোশ্চেন দিতে পারে এই ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো কত সালে, যে এটা 1789 সালে এই ফরাসি বিপ্লব
সংগঠিত হয়। তো আপনাদের সুবিধার্থে আমি আর একটি বিষয় জানাইতে চাই যে এই ফরাসি বিপ্লবের নেতৃত্ব কারা দেয়, কাদের মাধ্যমে এই বিপ্লবটা সংগঠিত হয়। আমরা আমরা হয়তো অনেকে জানি, যেমন জ্যাক রুসোর কথা, জন লকের কথা, টমাস হবসের কথা। এরা কিন্তু এই ফরাসি বিপ্লবের কি দেয়, নেতৃত্ব দেয়। যদি কোশ্চেন করানো হয় এই ফরাসি বিপ্লবের নেতৃত্ব কারা দেয়, তাহলে জ্যাক রুসো, টমাস হবস, জন লকের কথা আমরা মনে রাখবো। আর যদি বলা হয় কে, তাহলে একজন ব্যক্তির কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে জ্যাক রুসোর কথা। তার যে তথ্যগুলো ছিল, তার যে বইগুলো ছিল, যেমন সামাজিক চুক্তি অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে, এই ব্যক্তির দ্বারা কি করানো হয়, এই বিপ্লবটাকে নেতৃত্ব দেওয়ানো হয়। তো এই ব্যক্তির যে নেতৃত্ব দেওয়ানো হয়, অবশ্যই ব্যক্তির দ্বারা আমরা মনে রাখবো, আর কত সালে হয় এই বিষয়টি মনে রাখবো, আর মূল মন্ত্রটা মনে রাখবো, যেহেতু এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসছে, ঠিক আছে। আমরা কোশ্চেন পড়বে আসবো, যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসার মতো পরীক্ষায় আসে, ঠিক আমরা এই কোশ্চেন গুলো এখান থেকে আমরা বাছাই করছি। আর এই কোশ্চেন গুলো আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, যদি এই কোশ্চেন গুলো আর এই অধ্যায় থেকে যদি এরা কোশ্চেন করতে চায়, অবশ্যই এই কোশ্চেন গুলো থেকে তারা কোশ্চেন করবে। সুতরাং এই কোশ্চেন গুলো অবশ্যই আমাকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন এখানে লেখা আছে মূল্যবোধ কোন ধরনের বিষয়, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো মূল্যবোধ হচ্ছে একটি সামাজিক বিষয়। পরীক্ষার কোশ্চেন হতে পারে মূল্যবোধ কোন ধরনের বিষয়, ঠিক আছে। এই চারটি অপশনের মধ্যে মানবিক বিষয় হবে না, সাংস্কৃতিক বিষয় হবে না, রাজনৈতিক বিষয় হবে না। এটা কোন ধরনের বিষয়, তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে একটি সামাজিক বিষয়, ঠিক আছে। এটা কোন ধরনের বিষয়, তাহলে সামাজিক বিষয়। আরেকটি কোশ্চেন হচ্ছে মূল্যবোধের ইংরাজি প্রতিশব্দ। তো আমি অলরেডি আগে এই বিষয়ে কথা বলছি যে এটা ইংরাজি প্রতিশব্দ কি, তো অবশ্যই আমরা মনে রাখবো এটার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে ভ্যালুস, ঠিক আছে। এই পরীক্ষাগুলো আসে যায় এটার ইংরাজি প্রতিশব্দ কি, এই কোশ্চেন গুলো পরীক্ষা হবে। সুতরাং আপনারা এই কোশ্চেন গুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন অবশ্যই। এরপর লেখা আছে প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এটা হচ্ছে একজন গ্রিসের নাগরিক। প্লেটো থেকে অনেক কোশ্চেন হয় পরীক্ষায়, তাহলে কোন দেশের হয়, তাহলে আমরা মনে রাখবো গ্রিসের, ঠিক আছে। আর যদি বলা হয় তার একটি তথ্যের নাম বলো, প্লেটোর একটি তথ্যের নাম বলো, তাহলে আমরা অবশ্যই মনে রাখবো আদর্শ রাষ্ট্র। প্লেটোর তথ্যের নাম কি হচ্ছে আদর্শ রাষ্ট্র তত্ত্ব। পরীক্ষায় যদি কোশ্চেন করানো হয় আদর্শ রাষ্ট্র তত্ত্বটি কার লেখা, ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এটি হচ্ছে প্লেটোর। পরীক্ষায় আর একটি প্লেটো থেকে কোশ্চেন হয়, তার একটি বিখ্যাত কিন্তু গ্রন্থ আছে, বিখ্যাত বই আছে, তাহলে সেখানে অবশ্যই আমরা মনে রাখবো দ্য রিপাবলিক। আমরা আবার চলে আসলাম। তো এখানে আমার কোশ্চেন পর্ব, এখানে লেখা আছে যে সুশাসন আর মূল্যবোধের সম্পর্ক কিরকম হতে পারে, ঠিক আছে। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সুশাসন ও মূল্যবোধের সম্পর্ক কিরকম হতে পারে, অবশ্যই আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দেন, ঠিক আছে। অনেকে দেখছে ভালোভাবে শোনা যাচ্ছে স্যার, থ্যাংক ইউ। মোহাম্মদ ফাহিম বলছে আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে স্যার, খুশিলাল বলছে হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।
আর অবশ্যই এটা একটু কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন যে সুশাসন এবং মূল্যবোধের সম্পর্ক কি রূপ। যারা এই ক্লাসটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেন, একে অপরকে দেখার সুযোগ করে দেবেন একটু। সুশাসন এবং মূল্যবোধের মধ্যে সম্পর্ক কিরূপ একটু কমেন্ট করে সবাই জানিয়ে দিন। সবাই একটু জানেন, একটু সবাই একটু জানিয়ে দেন। অনেকে জানিয়ে দিচ্ছে, রাকিবুল ইসলাম জানিয়ে দিচ্ছে হ্যাঁ খুবই ঘনিষ্ঠ। ঠিক আছে, রাইট অ্যান্সার, থ্যাংক ইউ ভাই। এরপর লামিয়া আক্তার বলে দিচ্ছে হ্যাঁ রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। অনেক কমেন্ট করছে। তো যাই হোক, যারা সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। তাহলে এখানে আমরা মনে রাখবো যে সুশাসন আর মূল্যবোধের সম্পর্ক একবার ঘনিষ্ঠ। কিরকম সম্পর্ক হবে? ঘনিষ্ঠ সম্পর্ক হবে। তো এই সুশাসন থেকেও কোশ্চেন হয়, মূল্যবোধ থেকেও কোশ্চেন। আমি বলে রাখছি যে এই মূল্যবোধ, তাই আবার নৈতিকতা, এটাকে আবার আদর্শ বলা হয়। পরীক্ষায় কিন্তু কোশ্চেন হতে পারে যে মূল্যবোধের বিকল্প রূপ নাম কি, বা এরকম নৈতিকতার বিকল্প নাম কি। তো আমরা মনে রাখবো মূল্যবোধের বিকল্প নাম হচ্ছে নৈতিকতা, বা এটাকে আবার কি বলা হয়? আদর্শ বলা হয়। আর সুশাসনের কথা, সুশাসন তো আমরা জানি যে অবশ্যই দক্ষ হতে হবে, নির্ভুল হতে হবে, যোগ্য শাসন ব্যবস্থা হতে হবে। এই নির্ভুল, দক্ষ, যোগ্য শাসন ব্যবস্থাকে কি বলা হয়? সুশাসন বলা হয়। তো এই সুশাসন নিয়ে সবচেয়ে ভালো আলোচনা করছে, সবচেয়ে ভালো সংজ্ঞা দেয় একজন ব্যক্তি ছিল, এর নাম হচ্ছে ম্যাককর্নি। যদি পরীক্ষার কোশ্চেন হয় সুশাসনের সবচেয়ে ভালো আলোচনা বা সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দেয়, তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে ম্যাককর্নি নামের কথা আমরা মনে রাখবো। আর এই যে মূল্যবোধের কথা বলা হচ্ছে, আদর্শের কথা বলা হচ্ছে, নৈতিকতার কথা বলা হচ্ছে, যদিও পরীক্ষার কোশ্চেন হয় বা হতে পারে এরকম যে এই মূল্যবোধ, এই নৈতিকতা, এই আদর্শ শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করা হয়, কে ব্যবহার করে? তাহলে আমরা মনে রাখবো যে অধ্যাপক কান্ট নামে একজন ব্যক্তি। অধ্যাপক কান্ট কি করে? কান্ট অধ্যাপক কান্ট এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে। যদি কোশ্চেন করানো হয় যে মূল্যবোধ শব্দটা, নৈতিকতা শব্দটা, তারপর আদর্শ, এই শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে? অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো এই শব্দটি ব্যবহার করে কান্ট। অধ্যাপক কান্ট এই শব্দটি ব্যবহার করেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে ইংরেজি ল শব্দের বাংলা অর্থ কি? যারা এই লাইভ ক্লাসটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন, একটু জানিয়ে দিবেন অবশ্যই। অবশ্যই একটু জানিয়ে দিবেন যে ল এর ইংরেজি ল এর বাংলা অর্থ কি। ঠিক আছে, যারা এখানে দেখতেছেন অবশ্যই একটু জানিয়ে দিন। আর এই কোশ্চেন গুলো পরীক্ষায় হয়, এই কোশ্চেন গুলো হচ্ছে এই অধ্যায়ের বেসিক কোশ্চেন। এরা যদি কোশ্চেন করতে চায় যে ওদের থেকে আমরা এই অধ্যায় থেকে আমরা কোশ্চেন করবো, আমরা আশা রাখতেছি এই কোশ্চেন গুলো থেকে অবশ্যই কোশ্চেন হবে। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ইংরেজি ল এর বাংলার কি? অবশ্যই জায়গা আমি আর সময় নিচ্ছি না, হ্যাঁ সময় নিচ্ছি না।
তো আমরা জানি ইংরেজি ল এর শব্দের বাংলা অর্থ হচ্ছে আইন, ঠিক আছে। আমরা মনে রাখবো যে আইন হচ্ছে ল এর বাংলা শব্দ। আর সাম্যতা আছে, তারপর স্বাধীনতা আছে, নৈতিকতা আসছে, এগুলো হবে না। তাহলে এখান থেকে আইন, এরপর হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, ঠিক আছে। এখান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এই কোশ্চেন পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে, যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটিকে বলা হয়। তো সর্বোচ্চ আইন আমরা মনে রাখবো শাসনতান্ত্রিক আইন হচ্ছে সর্বোচ্চ আইন। তো এখানে 4টে অপশনের মধ্যে যদি বলা হয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন শাসনতান্ত্রিক আইন, এখন এই শাসনতান্ত্রিক আইন যদি নাও থাকে, যদি এরকম থেকে যায় শাসনতান্ত্রিক অপশনের আইন লেখা আছে সংবিধান, তো সংবিধানটা আমরা অ্যান্সার নেব, ঠিক আছে। তার মানে শাসনতান্ত্রিক আইন হচ্ছে সর্বোচ্চ আইন আর সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, কারণ এই সংবিধানটাকে অনুসরণ করে পুরো বাংলাদেশকে কি করা হয়, পরিচালনা করা হয়। অপশনে যদি শাসনতান্ত্রিক আইন বা এই শব্দটা না থাকে তাহলে আমরা কি দেখাবো, সংবিধান দেখাবো। আর সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, আর এইটাকে অনুসরণ করে পুরো বাংলাদেশটা কি করা হয়, পরিচালনা করানো হয়, ঠিক আছে। এখান থেকে আমি আরেকটি কোশ্চেন আপনাকে জানানোর চেষ্টা করি যে সংবিধান এটাও কিন্তু পরিবর্তনশীল, আর এখন পর্যন্ত সংবিধান পরিবর্তন হয় 17 বার। পরীক্ষা কোশ্চেন হতে পারে এই সংবিধানটি কতবার পরিবর্তন করা হয়, 17 বার পরিবর্তন করা হয়। আর 17তম পরিবর্তন কত সালে হয়, তাহলে আমরা মনে রাখবো 2018 সালে হয়। তাহলে কত সালে পরিবর্তন করানো হয়, 2018 সালে পরিবর্তন করানো হয়। তবে এই পরিবর্তনের দিক থেকেও আমরা মনে রাখবো সংবিধানকে 2 ভাগে ভাগ করানো যায়। যদি বলানো হয় এই সংবিধান যে পরিবর্তন করানো যায়, এই পরিবর্তনের দিক থেকে সংবিধানকে কত ভাগে ভাগ করা যায়, তাহলে আমরা মনে রাখবো 2 ভাগে ভাগ করানো যায়। একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় আর একটি হচ্ছে সুপরিবর্তনীয়। সংবিধান কত ভাগে ভাগ করা হচ্ছে পরিবর্তনের দিক থেকে, 2 ভাগে, একটা সুপরিবর্তনীয় আর একটি হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তো সুপরিবর্তনীয় সংবিধান যেটা সহজে পরিবর্তন করানো যায়, কি করা যায়, সহজে পরিবর্তন করানো যায়, সেটা হচ্ছে সুপরিবর্তনীয়। আর যদি সহজে পরিবর্তন করা যায়নি সেটাকে আমরা কি বলবো, দুষ্পরিবর্তনীয় সংবিধান বলবো। তবে এই সংবিধানটা পরিবর্তন করার একটি শর্ত আছে, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে সংবিধান পরিবর্তন করতে হলে কোন শর্তটি অনুসরণ করতে হয়। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে 3-এর 2 অংশ ব্যক্তির কি লাগবে, সমর্থন লাগবে, তাহলে আমরা কি করতে পারবো, এই সংবিধানটাকে পরিবর্তন করতে পারবো। যেমন আমরা জানি যে 300 আসন হচ্ছে নির্বাচিত, আর 300 আসন কি করানো হয়, নির্বাচিত হয়। তো এই 300 আসনের মধ্যে আমাদের কত লাগবে, 200 আসন লাগবে। এই 200 আসনের যারা আছে তারা যদি সমর্থন করে তাহলে কি করানো যাবে, এই সংবিধানটাকে পরিবর্তন করানো যাবে, ঠিক আছে। তো মোট পরিবর্তন করানো হয় 17 বার। তো এখানে কোশ্চেন আছে যে সরকারি আইন কত প্রকার। আমি আলোচনা করে দিচ্ছি যে আইনকে মূলত 2টা ভাগে ভাগ করানো যায়। কে ভাগ করেছেন, অধ্যাপক হল্যান্ড ভাগ করছে। একটা ছিল আন্তর্জাতিক আইন, আর একটি ছিল সরকারি আইন, একটি জাতীয় আইন ছিল। একটি আন্তর্জাতিক আইন আর একটি হচ্ছে জাতীয় আইন। তো এই যে জাতীয় যে আইনটা ছিল এটাকে আবার 2টা ভাগে ভাগ করানো যায়, একটা সরকারি আইন ছিল আর একটি ছিল বেসরকারি আইন। আবার ওখানে আমি আবার আলোচনা করে দিচ্ছি যে এই সরকারি আইনটাকে কত ভাগে ভাগ করানো যায়। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এই সরকারি আইনকে 3 ভাগে ভাগ করানো যায়। কত ভাগে ভাগ করানো যায়, 3 ভাগে ভাগ করানো যায়। এই ভাগ 3টে ছিল, একটি হচ্ছে সাংবিধানিক, আর একটি হচ্ছে প্রশাসনিক, আর একটি হচ্ছে ফৌজদারি আইন। এই মূলত 3টা ভাগে সরকারি আইনটা কি করানো হয়, ভাগ করানো যায়। তাহলে আইন কত প্রকার সরকারি আইন, তাহলে আমরা মনে রাখবো 3 প্রকার। যদি সরকারি আইনের কথা বলা হয় তাহলে হচ্ছে 3 প্রকারের কথা বলবো। আর যদি বলা হয় যে জাতীয় আইন কত প্রকার, সেক্ষেত্রে আমরা মনে রাখবো 2 প্রকার। তাহলে জাতীয় আইন হচ্ছে 2 প্রকার। আর আইন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেন অধ্যাপক হল্যান্ড, আর তিনি আইনের শ্রেণী বিভাগ করেন। পরীক্ষায় কোশ্চেন করানো হয় যে আইনের শ্রেণী বিভাগ কে করে, তাহলে আমরা মনে রাখবো অধ্যাপক হল্যান্ড। তাহলে আইনের শ্রেণী বিভাগ কে করতেছেন, অধ্যাপক হল্যান্ড করতেছে, ঠিক আছে। আর এই অধ্যাপক হল্যান্ড কিন্তু বলছে যে আইনের উৎস কয়টি, 6টি। আমরা মনে রাখবো উৎস হলে 6টি আর ভাগ হলে 2টি, ঠিক আছে।
যাক, এরপর আছে মোরালিটি শব্দটি কোন শব্দ থেকে আসছে? অবশ্যই আমরা মনে রাখবো মোরালিটি শব্দটি ল্যাটিন শব্দ থেকে আসছে। ঠিক আছে, তাহলে কোন শব্দ থেকে আসছে মোরালিটি শব্দটি? আমরা মনে রাখবো যে ল্যাটিন শব্দ থেকে মোরালিটি শব্দটি আসছে। পরীক্ষায় এই কোশ্চেন গুলো হয়। ঠিক আছে, ল্যাটিন শব্দ থেকে মোরালিটি শব্দটি আসছে। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন হচ্ছে স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? যারা আমার এই ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি। আর এই কোশ্চেনটি পরীক্ষায় আসার মতো আমরা যদি বিগত সালের কোশ্চেন গুলো একটু রিসার্চ করি বা বিগত সালের কোশ্চেন গুলো দেখি, অনেকবার এই কোশ্চেন আসছে যে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি, পৌরনীতির ভাষায় স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি। যারা এই ক্লাসটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর শেয়ার করে ছড়িয়ে দেবেন। অনেকে কমেন্ট করছে লামিয়া আক্তার খ, আগের হ্যাঁ লিখে দিচ্ছে হ্যাঁ খ, মিম আক্তার লিখছে খ, মেঘলা আকাশ খ, এরপরে মিম আক্তার, মেঘলা আক্তার, মিম আক্তার, লামিয়া আক্তার, রাকিবুল। ঠিক আছে, সম্ভবত রাকিবুল আগের কোশ্চেন অ্যান্সার করছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ কি। ঠিক আছে, হ্যাঁ অনেকে কমেন্ট করছে, হ্যাঁ যারা কোশ্চেনের অ্যান্সার করছেন যে স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবারিটি, ঠিক আছে, তাদের অ্যান্সার হচ্ছে রাইট। আর বাকি যারা অ্যান্সার করছেন এই অ্যান্সার গুলো হচ্ছে রং, অর্থাৎ ভুল। ঠিক আছে, যারা এই কারেক্ট অ্যান্সার করছেন তাদেরকে আমার পক্ষ থেকে দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভৌতিক কোচিং এর পক্ষ থেকে আবারও সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, তো লিভার শব্দের অর্থ আর একটি কোশ্চেন আছে এখানে যে লিভার শব্দের অর্থ কি। তাহলে আমরা মনে রাখবো লিভার শব্দের অর্থ হচ্ছে স্বাধীন অথবা মুক্ত। আর যদি লিবার্টি কথা বলা হতো তাহলে আমরা মনে রাখবো স্বাধীনতা। একটু কোশ্চেন গুলো বোঝানোর চেষ্টা করবো আমরা। যদি এখানে লিবারের কথা বলা হয় তাহলে অবশ্যই আমরা মনে রাখবো স্বাধীনতা বা মুক্ত। আর লিবার্টির যদি কথা বলা হয় তাহলে আমরা মনে রাখবো স্বাধীনতা। ঠিক আছে, একটু সবাই কোশ্চেন গুলো বোঝার আমরা চেষ্টা করবো। 13 নম্বর প্রশ্ন আছে কিরূপ সরকার জনগণের সরকার? কিরূপ সরকার জনগণের সরকার? ঠিক আছে, তো কিরূপ সরকার জনগণের সরকার মোটামুটি অনেকের এ বিষয় নিয়ে ভালো একটা ধারণা আছে। তো জায়গা আমি আর সেভাবে সময় নিতে চাচ্ছি না, অ্যান্সার গুলো আমি নিজেই করে দিচ্ছি। ঠিক আছে, তো কিরূপ সরকার? আমরা জনগণের সরকার, অর্থাৎ জনগণের সরকার আমরা কাকে বলবো? জনগণের সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার, যেখানে এই সরকার ব্যবস্থার যে সকল ক্ষমতা, এই সকল ক্ষমতার উৎস কিন্তু হচ্ছে জনগণ। অর্থাৎ জনগণের সরকার বলতে আমরা গণতান্ত্রিক সরকারকে বলবো। যে এই গণতান্ত্রিক সরকার নিয়ে সবচেয়ে ভালো আলোচনা করছে আব্রাহাম লিঙ্কনের কথা। ঠিক আছে, তো আমরা যদি বলা হয় জনগণের সরকার কাকে বলবো? যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে বলবো, যেখানে সকলের অংশগ্রহণের সুযোগ থেকে, মত প্রকাশের সুযোগ থেকে এবং ভালো নেতা নেত্রীকে বাছাই যাচাই করার একটি সুযোগ থাকে। আর এই ধরনের সরকার ব্যবস্থাকে অবশ্যই আমরা কি বলবো? গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বলবো। তবে এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একাধিক রাজনৈতিক নেতা থাকতে পারে, একাধিক রাজনৈতিক দল থাকতে পারে। ঠিক আছে, অবশ্যই থাকবে। আর যদি বলি আমি একনায়কতন্ত্রের কথা, তাহলে একাধিক রাজনৈতিক দল থাকতে পারে না, একাধিক শাসক থাকতে পারে না। এ কারণে পরীক্ষায় কোশ্চেন হয় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত শাসন ব্যবস্থা কোনটাকে বলা হয়? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। ঠিক আছে, যেমন জার্মানি, হিটলার, এগুলো চলে আসছে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। এখানে একজন নেতা থাকবে, একজন ব্যক্তির কথা কি করা হবে? মূল্যায়ন করানো হবে। আর এই ধরনের শাসন ব্যবস্থাগুলোকে আমরা কি বলবো? এক নায়কতান্ত্রিক আমরা শাসন ব্যবস্থা বলবো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি জনগণের শাসন আর জনগণের সরকার গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। ঠিক আছে, এরপর 14 নম্বর কোশ্চেনে
যুক্তিসিদ্ধ ইচ্ছার যে অভিব্যক্তি এটা হচ্ছে আইন, ঠিক আছে। আপনারা এই কোশ্চেনটা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিন, ঠিক আছে। এই কোশ্চেনটি অনেকবার পরীক্ষা আসছে। আমরা বিগত সালের কোশ্চেন গুলো যদি দেখতে যাই তা কতবার যা আসছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, এই সংজ্ঞাটি কে দিয়েছে, অবশ্যই একটু জানিয়ে দেন সবাই। যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, সংজ্ঞাটি কার? হ্যাঁ, সঞ্জিতা এ লিখছে, সরি অ্যান্সার ভুল। মেঘলা আকাশ খ লিখছে, হ্যাঁ অ্যান্সার কারেক্ট, ঠিক আছে। লামিয়া আক্তার লিখছে অ্যান্সার খ, হ্যাঁ ঠিক আছে। রাকিবুল অথবা অন্য কোশ্চেনে রাকিবুল লিখছে, কি লিখছে রাকিবুল চার, অ্যান্সার রং। আমরা মনে রাখবো যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। সঞ্জিতা রহমান অ্যান্সার লিখছে খ, হ্যাঁ কারেক্ট অ্যান্সার। মেঘলা আকাশ সম্ভবত আগের কোশ্চেন অ্যান্সার করছে যে 15 গ হবে জন অস্টিন। আচ্ছা, তো যারা কারেক্ট অ্যান্সার করছেন তাদেরকে আমি আবারও দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে। তো আমরা মনে রাখবো যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্ত আইন, এটা হচ্ছে এরিস্টটলের কথা। আমরা মনে রাখবো যে এরিস্টটল এই কথাটি বলছে, ঠিক আছে, আসে পরীক্ষায়। তিনি তিনি আমার এই পৌরনীতির যে জনক বলা হচ্ছে এরিস্টটলকে। তবে আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিই, আপনারা হয়তো ভুল করবেন যে যদি বলা হয় পৌরনীতির জনক তাহলে কিন্তু আপনারা এরিস্টটলের কথা বলতে পারেন, কিন্তু আরেকজন আছে আধুনিক জনক, ঠিক আছে। তাহলে আধুনিক এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের। আধুনিক জনকের কথা বললে আপনারা মনে রাখবেন নিকলো মেকিয়াভেলি। পৌরনীতির আধুনিক জনকের কথা বললে নিকলো মেকিয়াভেলি, আর জনক যদি বলা হয় তাহলে এরিস্টটল। আর এরিস্টটলের বইয়ের নাম তো আমরা অলরেডি সবাই জানি, দা পলিটিক্স, ঠিক আছে। দা পলিটিক্স বইটি হচ্ছে এরিস্টটলের, আর নিকলো মেকিয়াভেলি হচ্ছে দা প্রিন্স। আর প্লেটোর যে বিখ্যাত বই পরীক্ষা আসে দা রিপাবলিক, ঠিক আছে, আমরা মনে রাখবো। আর 15 নম্বর কোশ্চেন, আইনের সর্বোৎকৃষ্ট সংখ্যা কে প্রদান করেন? জন অস্টিনের কথা বলছে, হ্যাঁ। লামিয়া আক্তার অ্যান্সার বলছে যে স্যার 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ, তার মানে অ্যান্সার রং, এই অ্যান্সারটি হবে না। আইনের সবচেয়ে ভালো সংখ্যা কে দেয়? আমরা জানি আইনের সবচেয়ে ভালো সংখ্যা দেয় উড্রো উইলসন, ঠিক আছে। আপনারা যারা রং অ্যান্সার করছেন একটু একটু কারেক্ট করে দেবেন। আমরা জানি যে আইনের সবচেয়ে ভালো সংখ্যা দেয় উড্রো উইলসন, তিনি আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। জন অস্টিন সংখ্যা প্রদান করছে সার্বভৌমত্ব আদেশ হচ্ছে আইন, তিনি একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছেন যে সার্বভৌমত্ব আদেশ হচ্ছে আইন, কিন্তু এই সংজ্ঞাটি হচ্ছে যদি সর্বোৎকৃষ্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞার কথা বলা হয় তাহলে অবশ্যই আপনারা বলবেন উড্রো উইলসন। উড্রো উইলসন বলছে আইন হচ্ছে স্থানীয় স্থানীয় আইন হচ্ছে স্থানীয় বিষয়, অর্থাৎ যে বিষয়টা অবশ্যই কি হবে, সরকার, রাষ্ট্র এবং সমাজ কর্তৃক কি দেবে, স্বীকৃতি দিবে। রাষ্ট্র, সমাজ, সরকার স্বীকৃতি দিবে, সেই অংশটিকে আমরা কি বলবো, আইন বলবো। এটা উড্রো উইলসনের সংখ্যা, যে আইন হচ্ছে সেই স্থায়ী একটি অংশ, সমাজ, রাষ্ট্র, ধর্ম এগুলো যদি স্বীকৃতি দেয় সেই অংশটাকে আমরা কি বলবো, আইন বলবো। তো এই আইনের সবচেয়ে ভালো সংখ্যা হচ্ছে উড্রো উইলসন, ঠিক আছে। আচ্ছা, যারা আমার আজকে লাইভ ক্লাসটি দেখতেছে বা এটা এই ক্লাসটি অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই ক্লাসটি যারা অনলাইনে আমার সাথে ছিলেন আপনারা, বা আমার এই কোশ্চেন গুলো অ্যান্সার করছেন, তাদেরকে আমি ধন্যবাদ, সাধুবাদ জানাই দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় কোচিং এর পক্ষ থেকে আবার সবাইকে সাধুবাদ জানাই। আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি।